প্রিয় শিল্পকলার অনুরাগী, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আসমা সুলতানা। আমার কাজ শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাস নিয়ে। আজকের বিষয়বস্তু শিল্পকলার ইতিহাসের গভীর আলোয় চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, মনস্তাত্ত্বিক পটভূমি, কৌশল এবং উত্তরাধিকার। আজ আমরা এমন এক শিল্পীর মুখোমুখি দাঁড়াবো যাকে আমরা প্রতিদিনই চিনি, যার গান আমাদের প্রতিদিনের আনন্দ বেদনার সঙ্গী। কিন্তু আজ আমরা তার কবিতার খাতা অথবা গানের স্বরলিপি পাশে সরিয়ে রাখব। আজ আমরা প্রবেশ করব তার রেখা, কালি আর রঙের এক গোলক ধাঁধায়, যেখানে আলো আর অন্ধকারের এক তুমুল যুদ্ধ চলে। লন্ডনের শরতে এক অলৌকিক অবগাহন। আমার জীবনের এক অসাধারণ বিস্ময়ের কথা দিয়ে শুরু করি। 2006 সালের শেষের দিকের এক বিকেল। শরৎকালের লন্ডন তখন নীল আকাশের নিচে হারিয়ে যাওয়া এক ম্যাগনোলিয়া রঙের রোদের শহর। সবুজ পাতার গায়ে সবেমাত্র লেগেছে হলদেটে আভা, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে শেষ গ্রীষ্মের শুকনো ফুলের ঘ্রাণ। কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়াই সেদিন হাঁটতে হাঁটতে আমি পাতাল রেল থেকে বের হয়ে এগিয়ে যাই গ্রেট রাসেল স্ট্রিটের দিকে। উদ্দেশ্য ছিল ব্রিটিশ মিউজিয়ামে যাওয়ার। মিউজিয়ামের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হাতের ডান দিকের 3 নাম্বার রুম। সেখানে সাধারণত অস্থায়ী প্রদর্শনীগুলো হয়। সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে স্তব্ধ হয়ে গেলাম। সরাসরি সাদা দেয়ালে কালো কালিতে লেখা সুন্দর ক্যালিগ্রাফির মাধ্যমে বাংলা অক্ষরে জ্বলজ্বল করছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে নেয়া পংক্তিগুলি। বিদেশের মাটিতে নিজের মাতৃভাষাকে এত মর্যাদার সাথে দেখে চোখ ভিজে এলো জলে। ব্রিটিশ মিউজিয়ামে সাধারণত প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করা হয় এবং তুলে ধরা হয়। সেখানে আধুনিক শিল্পকর্মের প্রদর্শনী হয় না বললেই চলে। সেদিক থেকে আর্ট অফ পিস নামে এই প্রদর্শনীটি ছিল এক ঐতিহাসিক ব্যতিক্রম। সেখানে ছিল রবীন্দ্রনাথের কিছু আলোকচিত্র, সত্যজিৎ রায়ের সৃষ্টি রবীন্দ্রনাথকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, আর কবিগুরুর নিজের আঁকা কয়েকটি স্কেচ ও ড্রয়িং। পরে জেনেছি এগুলো কবি নিজেই ব্রিটিশ মিউজিয়ামে দান করেছিলেন। শৈশবে আমরা যখন কুষ্টিয়ায় থাকতাম তখন থেকেই শিলাইদহ কুঠিবাড়ির দেয়ালে দেয়ালে কবিগুরুর চিত্রকলার সাথে আমার প্রথম পরিচয়। বাবার হাত ধরে সেই সাজানো কুঠিবাড়ি, শুল্ক আদায়ের টেবিল, কবিগুরুর ব্যবহৃত স্পিড বোট আর পালঙ্ক দেখার স্মৃতি আজও আমার মনে অমলিন। পরবর্তীতে 1999 বা 2000 সালের দিকে যখন আমি চারুকলার 3য় বর্ষের শিক্ষার্থী, তখন আবার নতুন চোখ নিয়ে দেখতে গেলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। তখন যেন তার চিত্রকলার দর্শন আমার কাছে এক নতুন মহিমায় ধরা দিল। মনে পড়ে গেল শেষের কবিতার সেই অতি প্রিয় লাইন, সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল। আজ এই গভীর ও দীর্ঘ আলোচনায় আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলার গভীর দর্শনে ডুব দেব। আপনারা আমার সঙ্গে থাকবেন তো? চিত্রাঙ্কনের সূচনার গভীর মনস্তাত্ত্বিক পটভূমি ও ঐতিহাসিক সংকট। রবীন্দ্রনাথের চিত্রকলাকে বুঝতে হলে আমাদেরকে তার জীবনের এক গভীর এবং অন্ধকার পটভূমিকে উন্মোচন করতে হবে। সাধারণ মানুষের ধারণা যে তিনি 65 বা 67 বছর বয়সে হঠাৎ করে ছবি আঁকা শুরু করেছিলেন। কিন্তু শিল্পকলার ইতিহাস ও তার ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি বিশ্লেষণ করলে দেখা যায় এই চিত্রকলার জন্ম হয়েছিল এক তীব্র একাকিত্ব, শূন্যতা এবং গভীর বেদনা থেকে। রবীন্দ্রনাথের শৈশব থেকেই শুরু করা যাক। 1875 সালে মাত্র 14 বছর বয়সে তিনি তার মাকে হারান।
এরপর 1884 সালে তার জীবনের সবচেয়ে প্রিয় এবং অনুপ্রেরণাদায়ী নতুন বৌঠান কাদম্বরী দেবী মাত্র 25 বছর বয়সে আত্মহত্যা করেন। এই মৃত্যু তরুণ রবীন্দ্রনাথের মনে যে চিরস্থায়ী ক্ষত সৃষ্টি করেছিল তা থেকে তিনি কোনো দিন মুক্ত হতে পারেননি। এর ঠিক কয়েক দশক পর 1902 সালে তার স্ত্রী মৃণালিনী দেবী মাত্র 41 বছর বয়সে মারা যান। একে একে তার 5 সন্তানের মধ্যে 3 সন্তান তার জীবদ্দশাতেই মারা যান। এই যে ক্রমাগত প্রিয়জনদের হারানোর দীর্ঘ মিছিল এবং আন্তর্জাতিক স্তরে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিষ্ঠুরতা তা কবিকে এক গভীর বিষাদ ও একাকিত্বের দিকে ঠেলে দিয়েছিল। সাহিত্যে যে সুসঙ্গতি, আলো আর আধ্যাত্মিক সুন্দরের সাধনা তিনি করেছিলেন তা তার জীবনের এ বাস্তব ক্ষত ও অবদমিত ভয়াবহতাকে পুরোপুরি ধারণ করতে পারছিল না। জীবনের শেষ প্রান্তে এসে যখন শব্দেরা ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তার অবচেতন মনের সেই অন্তহীন শূন্যতা ও ট্র্যাজেডিগুলো রূপ নিতে শুরু করলো ক্যানভাসে শিল্পের আকারে। 1873 সালে রবীন্দ্রনাথ মাত্র 12 বছর বয়সে তার বাবার সাথে হিমালয় ভ্রমণে যান, আর সেখান থেকেই তার ডায়েরিতে হালকা স্কেচ করার প্রবণতা শুরু হয়। জোড়াসাঁকোর পারিবারিক পরিবেশেই চিত্রচর্চার এক গভীর আবহ ছিল। তার সেজ দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চমৎকার প্রতিকৃতি আঁকার হাত তরুণ রবীন্দ্রনাথকে গভীরভাবে আকর্ষণ করেছিল। তা সত্ত্বেও 1920 থেকে 1924 সালের মধ্যবর্তী সময়ে তার বিশ্ব ভ্রমণ এবং পশ্চিমা বিমূর্ত শিল্প আন্দোলনের সাথে সরাসরি পরিচয় চিত্রকলাকে একটি স্বাধীন মাধ্যম হিসেবে বেছে নিতে তাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। এই পটভূমির সাথে যুক্ত হয়েছিল তৎকালীন ভারতীয় শিল্পের এক গভীর সংকট। মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। ব্রিটিশদের তৈরি প্রাতিষ্ঠানিক আর্ট স্কুলগুলোতে তখন দেশীয় ঐতিহ্যকে অবজ্ঞা করে কেবল ইউরোপীয় একাডেমিক ভূদৃশ্য বা প্রতিকৃতি নকল করা শেখানো হতো। এই মৌলিকতাহীন চর্বিত চর্বণ ভাঙার জন্য আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল এবং শিল্পী নন্দলাল বসু ভারতীয় ধ্রুপদী ঐতিহ্য যেমন অজন্তা ইলোরার পুনর্জীবন নিয়ে বেঙ্গলি স্কুলের পত্তন ঘটান। জোড়াসাঁকো পরিবারের অমীন্দ্রনাথ ঠাকুর ও গগেন্দ্রনাথ ঠাকুর সেখানে এক আন্তর্জাতিক মাত্রা যোগ করেন। কিন্তু হ্যাভেলের সেই ঐতিহ্যমুখী পুনর্জীবনবাদও যখন সময়ের সাথে সাথে কিছুটা রক্ষণশীল হয়ে পড়েছিল, ঠিক তখনই প্রথার সমস্ত শিকল ভেঙে সম্পূর্ণ নতুন ও আধুনিক এক বৈপ্লবিক পথের সূচনা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভলকানিক ইরাপশন, পাণ্ডুলিপির কাটাকুটি ও রূপের রূপান্তর। রবীন্দ্রনাথের এই চিত্রকলা চর্চাকে তার ভাতিজা শিল্পী অবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছিলেন ভলক্যানিক ইরাপশন অথবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। সাহিত্যে যা বলা গেল না, গানে যা সুর পেল না, তা যেন এক উত্তপ্ত লাভার মতো ছবিতে ফুটে বের হয়ে শান্ত হলো। এই যাত্রার আনুষ্ঠানিক রূপ আমরা দেখতে পাই 1924 সালে তার কাব্যগ্রন্থ পূরবীর পাণ্ডুলিপিতে। লিখতে লিখতে কবি যখন কোনো শব্দ বা বাক্য কেটে দিতেন, তখন সেই সাধারণ কাটাকুটিগুলোকে তিনি কেবল মুছে ফেলার জন্য কাটতেন না, সেই কালের আঁচড়গুলোর মধ্যে তিনি খুঁজে পেতেন এক অন্তর্নিহিত ছন্দ। আমরা একে বলতে পারি ইনটিউটিভ ড্রয়িং। সেই যান্ত্রিক কাটাকুটিগুলোই তার অবচেতন মনের ছোঁয়ায় রূপান্তরিত হতে শুরু করলো
অদ্ভুত সব ক্যালিগ্রাফিক নকশায়। ডানা ছড়ানো কাল্পনিক পাখি, দ্বিমাত্রিক সাপের অবয়ব কিংবা আদিম কোনো প্রাণীর কাঠামো ফুটে উঠতে লাগলো তার কবিতার লাইনের ফাঁকে ফাঁকে। রবীন্দ্রনাথের ছবির এই জগৎকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম স্তরে ছিল সম্পূর্ণ একরঙা বা মনোহরী ক্যালিগ্রাফিক আঁকাবুকে, যেখানে টোনাল ভ্যারিয়েশন বা রঙের গভীরতার খেলা তেমন ছিল না। দ্বিতীয় স্তরে তিনি স্ক্রাবলিং বা হ্যাচিং বা সূক্ষ্ম রেখাজালের মাধ্যমে কাগজের সাদা অংশকে এক অনন্য গ্রাফিক সেন্সিবিলিটিতে রূপ দিতে শুরু করেন। আর তার তৃতীয় স্তরে জীবনের শেষ দশকে এসে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রঙিন কালি, জল রং, ক্রেয়ন এবং প্যাস্টেল ব্যবহারের মাধ্যমে তিনি ভূদৃশ্য এবং মানুষের মুখাবয়ব সৃষ্টি করেন। তার ভূদৃশ্যগুলো ছিল শান্তিনিকেতনের রাঙামাটির লালচে আলো, দিগন্তজোড়া সূর্য অস্ত কিংবা শিলাইদহের পদ্মা পাড়ের স্নান জ্যোৎস্নালোকের এক অদ্ভুত আধ্যাত্মিক প্রতিফলন। কিন্তু তার তৈরি করা মানুষের শরীর বা মুখগুলো ছিল অত্যন্ত নাটকীয় ও মেলানকলিক। কোনো প্রাতিষ্ঠানিক ড্রয়িং না শিখেই তিনি যেভাবে অ্যানাটমির পরিমাপকে ভেঙে রঙের প্রকাশ ঘটিয়েছিলেন তা বিশ্ব শিল্পকলার ইতিহাসে এক বিস্ময়। অয়ম অহম ভো এবং রবীন্দ্রনাথের নিজস্ব শিল্প উক্তি। রবীন্দ্রনাথের শিল্প দর্শন বুঝতে হলে তার নিজস্ব উক্তি এবং নন্দন তত্ত্বকে বিশ্লেষণ করা প্রয়োজন। শিল্পী যামিনী রায়কে লেখা এক বিখ্যাত চিঠিতে কবিগুরু শিল্পের পরম সংজ্ঞা প্রদান করেছিলেন। তিনি লিখেছিলেন, ছবি কি সেই প্রশ্নের উত্তর, এই যে সে একটি নিশ্চিত প্রত্যক্ষ অস্তিত্বের সাক্ষী, তার ভালো মন্দের আর কোনো যাচাই হতে পারে না, আর যা কিছু সে অবান্তর, অর্থাৎ যদি সে কোনো নৈতিক বাণী আনে তা উপরি দান। চিত্রকর গান করে না, ধর্ম কথা বলে না, চিত্রকরের চিত্র বলে অয়ম অহম ভো, এই যে আমি এই। এই অয়ম অহম ভো বা এই যে আমি উপস্থিত, এই দর্শনটি হলো আধুনিক শিল্পকলার মূল ভিত্তি। ছবি কোনো নৈতিক শিক্ষা দেবে না, কোনো গল্প বলবে না, সে কেবল নিজের রূপের জোরে টিকে থাকবে। তিনি তার হোয়াট ইজ আর্ট প্রবন্ধে স্পষ্ট করে বলেছিলেন, ইট ইজ দ্য রেসপন্স অফ ম্যানস ক্রিয়েটিভ সোল টু দ্য কল অফ দ্য রিয়েল, অর্থাৎ বাস্তবের ডাকের প্রতি মানুষের সৃজনশীল আত্মার সাড়া দেয়াই হলো শিল্পকলা। তার একটি বিখ্যাত উক্তি ছিল, কবিতা বা গানের একটা মানে থাকে, কিন্তু ছবির মানে খোঁজা বৃথা। ছবি কোনো বার্তা দেয় না, ছবি কেবল নিজের উপস্থিতিকে জানান দেয়। যখন তিনি কোনো ছবির নামকরণের সংকটের মুখে পড়তেন, তখন তিনি বলতেন তিনি কোনো বিষয় মাথায় রেখে ছবি আঁকেন না। কলমের মুখে আচমকা যা ভেসে ওঠে তাই ছবি। তিনি বন্ধুদের কাছে আক্ষেপ করে এক চিঠিতে লিখেছিলেন, ছবি হলো আমার শেষ বয়সের প্রিয়া, তাই নেশার মতো আমাকে পেয়ে বসেছে। সাহিত্যের সুশৃঙ্খল জগৎ থেকে চিত্রকলায় এসে তিনি এক পরম স্বাধীনতা খুঁজে পেয়েছিলেন, যেখানে কোনো ব্যাকরণ ছিল না, ছিল কেবল অবদমিত চেতনার মুক্ত প্রকাশ। প্রোটানোপিয়া বা রঙের অন্ধত্ব এবং বৈশ্বিক তুলনামূলক বিশ্লেষণ। রবীন্দ্রনাথের ছবি আঁকার প্রধান মাধ্যম ছিল সাধারণ কাগজ, কালি এবং কলম। লিখতে লিখতে যেহেতু ছবির জন্ম, তাই তিনি সাধারণ কাগজেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অদ্ভুত বিষয় হলো, তিনি অনেক সময় প্রথাগত তুলি ব্যবহার না করে কাপড়ের টুকরো লাঠির আগায় বেঁধে কাজ করতেন। এমনকি হাতের আঙ্গুল বা কলমের নিব উল্টো করে ঘষে কাগজের উপরে টেক্সচার তৈরি করতেন। রবীন্দ্রনাথের ছবিতে আমরা দেখতে পাই বাদামি, ধূসর, গাঢ় কালো, হলুদ এবং অদ্ভুত এক সবুজ রঙের ব্যবহার।
আধুনিক গবেষক ও চিকিৎসা বিজ্ঞানীরা তার বিভিন্ন লেখা ও ফরাসি সাহিত্যিক রোমারোলাকে বলা তার কিছু উক্তি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে কবির এক ধরনের আংশিক বর্ণাঢ্যতা ছিল, যাকে বলা হয় প্রোটানোপিয়া। এই শারীরিক বৈশিষ্ট্যের কারণে তিনি লাল এবং সবুজ রঙের পার্থক্য সঠিকভাবে ধরতে পারতেন না। তার চোখে এই দুটি রঙই এক ধরনের বাদামি শেডে রূপ নিত। কিন্তু শিল্পের সৌন্দর্য দেখুন, এই সীমাবদ্ধতা তার চিত্রকলাকে খণ্ডিত করেনি, বরং তার ছবিকে এক গোধূলি বেলার ম্লান আলো এবং গাঢ় মধুর আধারে ভরিয়ে দিয়েছে। সমকালীন বিশ্ব শিল্পকলার ইতিহাসে রবীন্দ্রনাথের এই কাজগুলিকে ড্রামাটিক পিকচার্স অব দ্য 1930s অথবা 1930 দশকের নাটকীয় চিত্রপট বলা হয়। শিল্প সমালোচকরা তার এই তীব্র অভিব্যক্তি প্রকাশকে রাশিয়ান এক্সপ্রেশনিস্ট শিল্পী ভাসিলি কান্দিনিস্কি এবং সুইস জার্মান শিল্পী পল ক্লির কাজের সাথে তুলনা করেন। তার ছবির সেই জ্যামিতিক সরলতা ও কিউবিক ত্রিমাত্রিক ফর্মের আভাস অরিমাতিসের দ্বিমাত্রিকতার কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে তার আঁকা লম্বাটে বিষণ্ণ অবয়বগুলো নরওয়ের সিম্বলিস্ট শিল্পী এডওয়ার্ড মুঙ্কের কাজের অত্যন্ত কাছাকাছি। কালি ও কলমের আধ্যাত্মিক ও পরবাস্তব ব্যবহারে কবি উইলিয়াম ব্লেক এবং খলিল জিব্রানের সাথে তার মিল থাকলেও রবীন্দ্রনাথের বিমূর্তায়ন ছিল অনেক বেশি আন্তর্জাতিক এবং শক্তিশালী। রবীন্দ্র চিত্রকলার উত্তরাধিকার এবং অনুগামী শিল্পীদের অনুপ্রেরণা। রবীন্দ্রনাথের এই নিয়ম ভাঙার উত্তরাধিকার ভারতীয় শিল্পকলার ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। শান্তিনিকেতনের কলা ভবনে তার সান্নিধ্যে এসে বহু তরুণ শিল্পী প্রথার বাইরে গিয়ে ভাবার সাহস পেয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন ভারতের আধুনিক ভাস্কর্যের জনক রামকিঙ্কর বেইজ। রামকিঙ্করের সাঁওতাল পরিবার বা যক্ষযক্ষী ভাস্কর্যের মাধ্যমে যে আদম শক্তি, মাটির টান এবং জ্যামিতিক পরিমাপ ভাঙার যে দুর্দান্ত সাহস আমরা দেখি, তার মূল অনুপ্রেরণা ছিল কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নির্ভীক রেখাশৈলী। বিনোদ বিহারী মুখোপাধ্যায়, যিনি পরবর্তী জীবনে দৃষ্টি হারিয়েও ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দেয়াল চিত্র বা মুরাল এঁকেছিলেন, তিনি রবীন্দ্রনাথের ক্যালিগ্রাফিক লাইনের ব্যবহার থেকে তার শিল্পের ভাষা সৃষ্টি করেছিলেন। রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন যে চোখের নিখুঁত দেখার চেয়ে মনের ভেতরের সত্যকে ক্যানভাসে ফুটিয়ে তোলাটাই হলো আসল শিল্পকলা। পরবর্তী প্রজন্মের শিল্পী অমৃতা শেরগিল থেকে শুরু করে প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপের মকবুল ফিদা হুসেন, রামকুমার কিংবা টাইব মেহতা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথের এই মনস্তাত্ত্বিক তীব্রতা এবং আকৃতির বিকৃতির মাধ্যমে সত্য প্রকাশের যে সাহস, তা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এমনকি আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন যখন 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষের স্কেচগুলো আঁকছিলেন, সাধারণ সস্তা কাগজে কালো কালির যে তীব্র শক্তিশালী টান বিশ্ববাসীকে নড়িয়ে দিয়েছিল, তার পেছনে ছিল রবীন্দ্রনাথের প্রবর্তিত সে আধুনিক এবং আপোষহীন চিত্রভাষার নীরব উত্তরাধিকার। বিশ্বগত আমি এবং বাঙালির চিরন্তন দায়। 1928 সালে শান্তিনিকেতনে তার প্রথম চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1930 সালে প্যারিসের পিগাল গ্যালারিতে তার চিত্র প্রদর্শনী বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এরপরে বার্লিন, লন্ডন, বার্মিংহাম, কোপেনহেগেন, মস্কো এবং নিউ ইয়র্কেও তার প্রদর্শনী বিপুল প্রশংসিত হয়। কিন্তু কি এক ট্র্যাজেডি, বিদেশের মাটিতে এত সমাদর পেলেও নিজের দেশের তাৎক্ষণিক প্রাতিষ্ঠানিক সমাজ তাকে শিল্পী হিসেবে স্বীকৃতি দিতে দ্বিধা করেছিল। প্রতাপাদিত্য পালের জীবনী গ্রন্থে কবির সেই আক্ষেপের কথা স্পষ্ট লেখা আছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার অজুহাতে সমসাময়িক শিল্পীরা তার কাজকে অবজ্ঞা করেছিলেন। 2000 সালের 31শে ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতায় যে নির্মম সত্যটি উচ্চারিত হয়েছিল, তা আবার আজকে আমাদের
স্মরণ করতে হবে। সেখানে বলা হয়েছিল বাঙালির রবীন্দ্রনাথ প্রীতি অসীম হলেও তার সৃষ্টির যে অংশ যথার্থ গভীরতা আছে তার প্রতি বাঙালি বিমুখ। তার আঁকা ছবি নিঃসন্দেহে তার শ্রেষ্ঠ সৃষ্টি, অথচ বাঙালি তাহা দেখিয়াও দেখে নাই। রবীন্দ্রনাথের চিত্রকর্মগুলো এক মধুর এবং রহস্যময় আধারে আচ্ছন্ন। কিন্তু সে আধার আসলে আমাদের চেতনাকে আলোকিত করতেই এসেছিল। আজ সময় এসেছে তার সেই রেখার মায়াজালকে চেনার, বোঝার এবং হৃদয়ে ধারণ করার। আপনারা যারা এই পর্বটি ধৈর্য নিয়ে শুনলেন, দেখলেন এবং আমার সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের পর্বেও আমার সঙ্গে থাকবেন। আবারও আমরা কথা বলবো নতুন কোনো ব্যক্তিত্বকে নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভকামনা।